কাঞ্চনবাবু এবং জলি দেবী তাদের একমাত্র মেয়ে ঝর্ণাকে নিয়ে হাসপাতালে যাচ্ছিলেন। ঝর্ণা তার হাতের কবজি কেটে আত্মহত্যা করার চেষ্টা করেছে। সে তাদের একমাত্র মেয়ে। তাদের পারিবারিক অবস্থাও খুবই ভালো। তারা তাদের মেয়েকে খুব আদর যত্নে মানুষ করেছেন। তাহলে কেন ঝর্ণা এরকম একটা পদক্ষেপ নিল? আসুন একটু আগে থেকে দেখি। সেদিন রাতে খাবার টেবিলে কাঞ্চনবাবু ঝর্ণাকে বলেন, দেখো মা, শুভ আমাদের অফিসের একটা সামান্য মাইনেতে চাকরি করে। ও আমাদের বাড়িতে ফরমাস কাটবে। আমার দেওয়া টাকাতে অনেক সংসার চলবে। আর তুই কি না ওই ছেলেটাকে বিয়ে করতে চাইছিস? তুই একবার আমার স্ট্যাটাসের কথা ভাবলি না? আমি সবকিছু জানি বাবা, তুমি শুধু বাহ্যিক দিকটাই দেখছো। ও খুব ভালো মনের মানুষ। তাছাড়া ও পড়াশোনাও জানে। ভাগ্যের জোরে ও তেমন কিছু করতে পারলো না, কিন্তু আমার বিশ্বাস আমি ওর সঙ্গে সবসময় সুখে থাকবো। এটা তোর ভুল ধারণা মা। ও তোকে কিভাবে সুখ দেবে? ওর নিজের ছোট ছোট জিনিসের জন্য আমার উপর নির্ভরশীল। বাবা, তুমি বারবার এই কথাটা কেন বলছো বলো তো? ও তোমার কাছ থেকে টাকা নেয়, তার বিনিময়ে তুমি কাজ করিয়ে সব পুষিয়ে নাও। ও পরিশ্রম করে টাকা রোজগার করে, তোমার থেকে দান ভিক্ষা তো নেয় না। জলি দেবী এতক্ষণ বসে বসে সবকিছুই শুনছিলেন, কিন্তু ঝর্ণার এই কথায় তিনি আর চুপ থাকতে পারেন না। তখন তিনি বলেন, একটা সামান্য চাকরের জন্য তোর এত দরদ কিসের রে? তোর কি মাথায় একটু বুদ্ধিশুদ্ধি নেই? আর আমার মাথায় আসছে না তোমরা দুজনে এই বিষয়ে কেন কথা বলছো। যতই যাই হয়ে যাক, ওই ছেলের সঙ্গে তোমার বিয়ে কখনোই হবে না। তার থেকে তুমি সারা জীবন আমাদের সঙ্গে কাটাতে চাও, সেও ভালো, কিন্তু ওখানে তোমার বিয়ে কখনোই সম্ভব নয়। বাবা মা, তোমরা একটাবার আমার কথা বোঝার চেষ্টা করো। আমি সত্যি সত্যি শুভকে অনেক ভালোবাসি, আর এটা আমার আবেগের কথা নয়। আমি অনেক ভেবেচিন্তে এই সিদ্ধান্ত নিয়েছি। কি সিদ্ধান্ত নিয়েছো? এটাকে ঝামেলা বলে, সিদ্ধান্ত বলে না। তুমি আজকে তোমার জামা কাপড় গুছিয়ে রাখো, কালকে আমি তোমাকে তোমার মাসির বাড়ি দিয়ে আসবো। এখানে থাকলে তোমার মাথা আরো খারাপ হয়ে যাবে। এই বলে জলি দেবী সেখান থেকে উঠে চলে যান। এরপর ঝর্ণা তার রুমে এসে দরজা বন্ধ করে এবং এরকম একটি ঘটনা ঘটায়। মেয়ের এই অবস্থায় বাবা মা খুবই অসহায় হয়ে পড়ে। হাসপাতালে দুদিন থাকার পর ঝর্ণা একটু সুস্থ হয়। হঠাৎ ঘটে যাওয়া এই ঘটনার জন্য তারা আর ঝর্ণাকে কিছুই বলে না এবং তার বিয়েতে রাজি হয়ে যায়। তারা তিনজনে মিলে শুভকে আশীর্বাদ করতে তাদের বাড়িতে যায়। যদিও কাঞ্চনবাবু ঝর্ণার এই বিয়েটি মেনে নিয়েছিলেন, কিন্তু জলি দেবী এই নিয়ে একটুও সন্তুষ্ট ছিলেন না। রাস্তায় যেতে যেতে তিনি মনে মনে ভাবেন, তোর জেদের জন্য আমি তোকে ওখানে নিয়ে যাচ্ছি, কিন্তু যাই করে হোক আমি তোকে এই সম্পর্ক থেকে বের করে আনবই। আমি তোকে কখনোই এদের হাতে এভাবে ছেড়ে দেব না। শুভদের বাড়ি গ্রামের ভেতরের দিকে ছিল, তাই সেখানে রাস্তাও খুব একটা ভালো ছিল না। এমন অবস্থায় তাদের গাড়ি বারবার গর্তে পড়ে। জলি দেবী বিরক্ত হয়ে বলেন, এখানকার রাস্তাঘাটগুলো কেমন দেখো একবার। এখানে কি কোনো ভদ্র মানুষেরা যাওয়া আসা করে? তার উপরে চারিদিকে খড়, গোবর, নোংরা এসব পড়ে রয়েছে। গন্ধে আমার গা গুলিয়ে উঠছে। ডিসগাস্টিং। মা, তুমি এসব নিয়ে এত টেনশন করো না তো। এমনিতেই তুমি এখানে দু একবারের বেশি আসবে না, তাহলে তোমার এসব নিয়ে মাথা ব্যথা কেন? ঝর্ণা একেবারে ঠিক কথা বলেছি। ওর যখন এসব কোনো সমস্যা নেই, তাহলে তুমি কেন বারবার এসব কথা বলছো? এভাবেই কথা বলতে বলতে তারা শুভর বাড়ির কাছে চলে আসে। ভাঙা পুরানো একতলা বাড়ি দেখে জলি দেবী ব্যঙ্গ করে বলেন, দেখ ঝর্ণা, দেখ তোর স্বপ্নের রাজমহল নিজের চোখে ভালো করেই দেখ। এবারে তুই বলবি যে তুই এই বাড়িতেই বিয়ে করতে চাস? আচ্ছা, মুশকিল তো দেখছি। তুমি এখানে জামাইটাকে আশীর্বাদ করতে এসেছো না মেয়েটাকে গোটা দিতে এসেছো? তোমাকে বারবার বলেছি এসব কথা একদম বন্ধ করো। আমরা যখন একবার মেয়ের ইচ্ছা মেনে নিয়েছি, তাহলে এসব বলে আর কোনো লাভ নেই। ওসব করলে ওদের অপমান করা হবে, যা আমি কখনোই চাই না। থাক, যা সম্মানই নেই তাকে আবার অপমান করা। এখন চলো ভেতরে গিয়ে দেখি সেখানে কি অপেক্ষা করছে। এই বলে তারা ভেতরে যায়। তাদেরকে দেখে শুভর মা সুধা দেবী এবং বাবা হরিবাবু খুব খুশি হয়। তারা তাদেরকে আন্তরিকভাবে আপ্যায়ন করে এবং বলে, আরে আরে আসুন বেয়াই মশাই, বেয়ান মশাই, বসুন, এখানে বসুন। কি আমরা এই খাটিয়াই বসবো? আপনাদের বাড়িতে কি সোফা চেয়ার এসব কিছুই নেই? এই খাটিয়াতে বসা যায় নাকি? জলি দেবীর কথা শুনে কাঞ্চনবাবু তার কানের কাছে ধীরে ধীরে বলেন, এসব কি হচ্ছে শুনি? তোমাকে তো আমি বারবার বারণ করেছি এভাবে কথা বলবে না। তুমি কিনা আমার মান সম্মানটুকু মাটিতে মিশিয়ে দিতে চাও। আরে তুমি এভাবে বলছো কেন? আমরা এখানে মেয়ে দেব, ভালো করে খোঁজ খবর নিয়ে পরীক্ষা করে দেখে তারপর তো দেব। কি বলেন আপনারা? হ্যাঁ হ্যাঁ, তা তো 100 বার। দেখুন দিদি, আমরা কোনো ধনী পরিবারের মানুষ নয়, তবে আমরা আপনাদের মেয়েকে সুখে রাখার যথেষ্ট চেষ্টা করব। হ্যাঁ, সে তো দেখাই যাবে, সময় সবকিছুরই উত্তর দিয়ে দেবে। যাই হোক, আমি এখানকার কিছুই খেতে পারবো না। আপনারা তাড়াতাড়ি ছেলেকে ডাকুন, আমরা আশীর্বাদ করেই চলে যেতে চাইছি। এরপর শুভকে ডাকা হয়
এবং তারা শুভকে আশীর্বাদ করে সেখান থেকে চলে যান। দেখতে দেখতে কয়েকদিনের মধ্যেই শুভ এবং ঝর্ণার বিয়ে হয়ে যায়। বিয়ের পর ঝর্ণা প্রথম দিন তার বাড়িতে গৃহপ্রবেশ করার সময় তার শাশুড়ি মা সুধা দেবী তার হাতে একটি রূপোর বালা দিয়ে বলেন, বৌমা, তুমি তো জানো আমাদের পারিবারিক অবস্থা কেমন। তোমাকে সোনা দিয়ে বরণ করার মতো সামর্থ্য আমাদের নেই, তাই এই রূপোর বালাটা দিচ্ছি। এটা আমার শাশুড়ি মা আমাকে দিয়েছিলেন, আজ থেকে এটা তোমার। মা, আপনার দেওয়া এই রূপোর বালা আমার কাছে হীরের থেকেও বেশি মূল্যবান, কারণ এটা শুধু বালা নয়, এর সঙ্গে আপনার আশীর্বাদ জড়িয়ে রয়েছে। বৌমা তো দেখছি খুব সুন্দর ও বুদ্ধিমান। তোমার মতো ভালো মনের মানুষ পাওয়া আজকাল খুব মুশকিলের ব্যাপার। তুমি আমাদের পরিবারের অবস্থা বুঝিয়ে আমার ছেলের সঙ্গে বিয়ে করতে রাজি হয়েছো। শুভ সত্যিই খুব ভাগ্যবান। এরপর সুধা দেবী ঝর্ণাকে নিয়ে তার ঘরের ভেতরে যায়। তারা দুই শাশুড়ি বৌমা মিলে অনেকক্ষণ কথাবার্তা বলে। পরের দিন সকালবেলা ঝর্ণা রান্না করতে বসে। তাকে দেখে সুধা দেবী বলেন, আরে বৌমা, তুমি এখানে চুলোর আঁচে রান্না করতে বসেছো? উঠে পড়ো, আমি রান্না করে দিচ্ছি। তুমি কি আর এসব পারো? কেন পারবো না মা? আপনি তো কালকেই বললেন যে আপনিও নাকি কিছুই পারতেন না। সব কাজ ঠাকুমা আপনাকে শিখিয়ে দিয়েছে, তাহলে আপনিও আমাকে হাতে ধরে সমস্ত কাজ শেখাবেন। দেখবেন আমি কয়েকদিনের মধ্যেই সবকিছু শিখে যাব। নিশ্চয় নিশ্চয়, তোমার আগ্রহ দেখে মনে হচ্ছে তুমি কয়েকদিনের মধ্যেই সত্যি সবকিছু শিখে যাবে। আচ্ছা নাও, এই দেখো, এইভাবে চুলোটা জ্বালাতে হয়। এমন করেই সুধা দেবী ঝর্ণাকে রান্না করা, উনুন ধরানো, খাদ্য পরিবেশন করা, ঘরে লাতা দেওয়া ইত্যাদি কাজ শেখাতে থাকেন। দেখতে দেখতে কয়েকদিনের মধ্যেই ঝর্ণা সবকিছু কাজ নিজের আয়ত্তে করে নেয়। এখন বাড়ির কাজ করতে তার কোনো সমস্যা হতো না। এভাবে বেশ কিছুদিন কেটে যায়। একদিন বিকেলে ঝর্ণার মা জলি দেবী তাকে ফোন করেন এবং বলেন, হ্যালো ঝর্ণা, কেমন আছিস মা? ও বাড়িতে নিশ্চয়ই তোর খুব সমস্যা হচ্ছে। আমি জানতাম তুই ওখানে কিছুতেই থাকতে পারবি না। তুই এক কাজ কর মা, আমি ড্রাইভার পাঠিয়ে দিচ্ছি, তুই এক্ষুনি ব্যাগপত্র গুছিয়ে চলে আয়। ওহ মা, তুমি তো আমাকে বলার সুযোগই দিচ্ছ না। আমার এখানে কোনো রকমেরই অসুবিধা হচ্ছে না, উল্টে আমি এখানে অনেক ভালো আছি। এখানে সবাই আমার খুব খেয়াল রাখে আর আমাকে খুব ভালোবাসে। হ্যাঁ, সে তো করবেই, না হলে আমি কি তাদেরকে ছেড়ে দেব? যাই হোক, তুই এখন কি করছিস বল? মা, এখন আমি কুয়ো থেকে জল ভরছি, এরপর সন্ধ্যা দেব, তারপর রান্না বসাবো। এখন রাখছি মা, অনেক দেরি হয়ে যাচ্ছে। এই বলে ঝর্ণা ফোন রেখে দেয়। ঝর্ণার কথা শুনে জলি দেবী অবাক হন এবং মনে মনে বলেন, ঝর্ণা এসব কি বলছে? ও একটা কাজের লোকের মতো সারা দিন রাত ওই বাড়িতে কাজ করে। আমার ফুলের মতো মেয়ে, যাকে আমি বিছানা থেকে নামতেই দিতাম না, সে সারাদিন ওই বাড়িতে গরু গাধার মতো খাটছে। না না না, এ আমি কিছুতেই মেনে নেব না। আমি কালকেই ও বাড়িতে যাব, দেখবো ও কিভাবে আছে। পরের দিন জলি দেবী ঝর্ণার গোপনে সেখানে যান এবং তার বাড়ির পাশে একটি গাছের পেছনে লুকিয়ে লুকিয়ে তাকে দেখার চেষ্টা করেন এবং তিনি দেখতে পান ঝর্ণা তাদের বাড়ির দেওয়ালে গোবর দিয়ে লাতা দিচ্ছে। এসব দেখে তিনি মনে মনে বলেন, ছি 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 ছি, আমার মেয়ে এসব কি করছে? শেষ পর্যন্ত গোবর দিয়ে ঘরে লাতা দিচ্ছে। এর আমার মেয়েকে এভাবে রেখেছে? না, এবার আমাকে কিছু করতেই হবে। সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল বেঁকাতে হয়। আমি যদি আমার মেয়েকে সরাসরি এই বিষয়ে কিছু বলি তাহলে ফল উল্টো হবে। আমাকে অন্য কোনো উপায়ে এর সমাধান বের করতে হবে। এ কথা মনে ভাবতে ভাবতে জলি দেবী বাড়ি ফিরে যান। পরের দিন তিনি সুধা দেবীকে তাদের বাড়িতে ডাকেন এবং বলেন, দেখুন দিদি, আমি কাজের কথা কিন্তু সরাসরি বলতে পছন্দ করি। আজকে আমি আপনাকে এখানে ডেকে পাঠিয়েছি, তার কারণ হলো আমার মেয়ে। আমার মেয়ে ও বাড়িতে অনেক অসুবিধায় রয়েছে, ওর এভাবে কাজ করা অভ্যাস নেই। সেজন্যই আমি ওর জন্য কিছু জিনিসপত্র ও বাড়িতে পাঠাতে চাই। কিন্তু দিদি, ঝর্ণা তো আমাদেরকে এ বিষয়ে কখনোই কিছু বলেনি, বরং ও হাসি মুখে সমস্ত কাজকর্ম করে। ও তো হাসি মুখে কাজকর্ম করবেই। নিজের পায়ে কুড়ুল মেরে কি কেউ সেই আঘাত কাউকে দেখাতে চায়? এখন আর ওর করারই বা কি আছে? যাই হোক, কালকে এই জিনিসপত্রগুলো পাঠিয়ে দেবো। আর হ্যাঁ, আপনি এ ব্যাপারে আমার মেয়েকে কিছুই বলতে পারবেন না। কিছু বলবো না মানে? ও যদি জিজ্ঞাসা করে এসব জিনিসপত্র কোথা থেকে এসেছে, তাহলে আমি কি জবাব দেব? আপনি যাই হোক একটা কিছু বলে ম্যানেজ করে নেবেন, কিন্তু একটা কথাই মাথায় রাখবেন, ও যেন কোনোভাবেই এ বিষয়ে জানতে না পারে। জানতে পারলে কিন্তু ব্যাপারটা খুব খারাপ হবে। আপনাকে আপনার ছেলের দিব্যি রইল। এরপর সুধা দেবীর আর কিছুই বলার থাকে না। তিনি মাথা নিচু করে সেখান থেকে চলে আসেন। পরের দিন সকালে ঘুম থেকে উঠে সবাই দেখে তাদের বাড়ির সামনে দুটো বড় বড় লরি দাঁড় করানো এবং তাতে ফ্রিজ, এসি, খাট, বিছানা, ওয়াশিং মেশিন, মিক্সার এ সমস্ত জিনিসপত্র বোঝাই করা। সবকিছু দেখে সবাই খুবই অবাক হয়। ঝর্ণা বলে, আরে এখানে এত কিছু কি করে এলো? এগুলো কে আনিয়েছে? বৌমা, এগুলো আমি আনিয়েছি। আসলে তোমাকে বলা হয়নি, আমাদের কিছু জমি ছিল, সেগুলোকে বিক্রি করে কিছু টাকা পাওয়া গেছে,
তা দিয়ে এসব কেনা হয়েছে। সুধা দেবীর কথা শুনে হরিবাবু অবাক হয়ে যান এবং তিনি কিছু বলতে যাচ্ছিলেন, ঠিক তখনই সুধা দেবী তাকে ইশারায় চুপ করতে বলেন। সবকিছু শোনার পর ঝর্ণা বলে, সত্যি মা, আপনি আমার জন্য এত চিন্তা করেন, কিন্তু এর কোনো প্রয়োজনই ছিল না। আমার এখানে কাজ করতে সেরকম কোনো অসুবিধা হচ্ছিল না। আপনি শুধু শুধু জমিটা বিক্রি করলেন। এভাবেই তখনকারের মতো ব্যাপারটা সামলানো যায়। এদিকে কয়েকদিন পর একদিন সুধা বাজারে সবজি কিনতে যায়। ঠিক সেই সময় জলি দেবী সেখানে আসেন এবং বলেন, হ্যাঁ রে মা, তোকে যে সমস্ত জিনিসপত্র পাঠানো হয়েছিল সবকিছু ঠিকঠাক আছে তো? সব চেক করে নিয়েছিস তো? মানে তোর শাশুড়ি মা এরপরে তোকে আর কিছু বলেনি তো? মা, তুমি এসব কি বলছো? আমার তো মাথায় কিছুই আসছে না। ওইসব তুমি পাঠিয়েছো? কিন্তু মা তো বললো উনি নাকি জায়গা জমি বিক্রি করে এসব কিনিয়েছেন। মা কি তাহলে আমাকে মিথ্যে কথা বললেন? তুই খুব সাদাসিধে রে মা। এইসব গরিব মানুষদেরকে চিনতে তোর খুব ভুল হয়েছে। এরা লোভী আর দয়া মায়াহীন। তোর শাশুড়ি নিজে আমার কাছে এসেছিলেন, আর এই সমস্ত জিনিস উনিই দাবি করেছেন। আর উনি এটাও বলেছেন যেন তোর কাছে কথাটা গোপন করে রাখা হয়। উনি তো রীতিমতো আমাকে ব্ল্যাকমেল করেছেন, আর এই জন্যই তোর বাবা খুবই চিন্তায় আছে। কি বললে? আমি তো বিশ্বাসই করতে পারছি না। মা শেষ পর্যন্ত এরকম একটা কাজ করলেন? আমি ওনাকে কত বিশ্বাস করেছিলাম, কত ভালোবেসেছিলাম, আর উনি আমার বাবা মায়ের কাছ থেকে টাকা পয়সা দাবি করেছেন, পণ চেয়েছেন। এই জন্যই তো বলেছিলাম রে মা, এখনো সময় আছে, তুই ফিরে চল। আমি তোকে ফুলের মতো করে রাখবো, তোর কোনো কষ্ট হতে দেব না। এভাবেই জলি দেবী ঝর্ণার মনে তার শ্বশুরবাড়ির লোকজন সম্পর্কে বিষ ঢোকান। সবকিছু শুনে ঝর্ণা রাগে অভিমানে জলি দেবীর সঙ্গে তাদের বাড়িতে চলে যায়। কিন্তু সেখানে গিয়ে ঝর্ণা এক মুহূর্ত স্থির থাকতে পারে না। কয়েকদিন পর সে অসুস্থ হয়ে পড়ে। এরপর তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তার অবস্থা দেখে কাঞ্চনবাবু খুবই চিন্তিত হয়ে পড়েন এবং বলেন, ডাক্তারবাবু তো বলেছে ও গভীর শোকের মধ্যে আছে। এইভাবে চলতে থাকলে ওকে সুস্থ করে তোলা সম্ভব হবে না। হঠাৎ কি হলো কে জানে, আমার মেয়েটা দিনকে দিন এমন অসুস্থ হয়ে পড়ছে কেন? আজ আমার মেয়ের এই দুর্দশার জন্য আমি নিজেই দায়ী। ওর সঙ্গে যা কিছু হয়েছে সব আমার কারণে হয়েছে, আমার পাপের ফল। এরপর জলি দেবী কাঞ্চনবাবুকে সমস্ত ঘটনা খুলে বলেন। পাশে শুয়ে থাকা ঝর্ণাও সমস্ত ব্যাপার শোনে এবং কান্না জড়ানো গলায় বলে, মা, তুমি শেষ পর্যন্ত আমার সাথে এরকম করলে। তুমি আমার এত ভালো সংসার ভেঙে দিলে। বাবা, তুমি আমাকে এক্ষুনি ও বাড়িতে নিয়ে চলো। আমি এখানে আর এক মুহূর্ত থাকতে চাই না। ঝর্ণার কথা শুনে কাঞ্চনবাবু তাকে তার শ্বশুর বাড়িতে দিয়ে আসে। এরপর জলি দেবীও স্বীকার করেন যে তিনি ভুল করেছেন এবং সবার কাছে ক্ষমা চান। এরপর থেকে ঝর্ণা আনন্দের সঙ্গে তার গরিব ঝোপড়ি শ্বশুরবাড়িতে সংসার করতে থাকে। বন্ধুরা, আমাদের গল্প তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবে। গল্পটি ভালো লাগলে লাইক করো, ও তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। ধন্যবাদ। জোনাকি দেবী তার দুই ছেলে মানিক ও অশেষ ও বড় বৌমা নমিতা এবং দুই নাতি শুভ ও মিমকে নিয়ে বসবাস করতেন। তাদের পরিবার বেশ ধনী ছিল। অশেষের বিয়ের বয়স হয়ে গিয়েছিল, সেজন্য জোনাকি দেবী বেশ কয়েকটি মেয়ের ছবি নিয়ে আসেন এবং অশেষকে বলেন, বাবা দেখ তো এদের মধ্যে কোনো মেয়েকে তোর পছন্দ কিনা। মা, তুমি আবার ওইসব মেয়েদের ছবি এনেছো? কতবার তোমাকে বলেছি আজকালকার এই যে ফ্যাশন করা একগাদা মেকআপ করা মেয়েদের আমার একটুকু ভালো লাগে না। দেখ বাবা, আমার বয়স হয়েছে, আর আজকালকার মেয়েরা একটু সাজগোজ পছন্দ করে, এতে খারাপ কি আছে বলতো? এখন তোর জন্য আমি সীতার মতো মেয়ে কোথায় পাই? মেয়ে না পাওয়া গেলে বিয়ে করবো না, সোজা কথা। তবে এইসব ন্যাকা মেয়েদের আমি বিয়ে করতে পারবো না। আজ আমার বন্ধু রতনের বিয়ে, আমি ওখানে যাব, আমার জন্য রাত্রে রান্না করতে হবে না। হ্যাঁ, তুই তোর বন্ধুদের বিয়েতেই শুধু যা, নিজের বিয়ে শাদীর কোনো চিন্তা তোকে আর করতে হবে না। এভাবেই জোনাকি দেবী অশেষকে কথা শোনাতে থাকেন। জোনাকি দেবীর কথার কোনো উত্তর না দিয়ে অশেষ তার বন্ধুর বিয়ের উদ্দেশ্যে রওনা দেয়। বিয়ে বাড়িতে গিয়ে পূজা নামে একটি শ্যামলা বর্ণের মেয়ের সঙ্গে তার আলাপ হয়। পূজা খুবই সাধারণ জামা কাপড় পরেছিল। গায়ের রং শ্যামলা হলেও তাকে দেখতে শুনতে বেশ আকর্ষণীয় ছিল। তার কথাবার্তা শুনে অশেষের তাকে খুবই ভালো লাগে। এরপর কয়েকদিন তারা ফোনে কথাবার্তা বলে এবং হঠাৎ করে অশেষ পূজাকে মন্দিরে বিয়ে করে বাড়ি নিয়ে আসে। অশেষ এবং পূজাকে দেখে জোনাকি দেবী বলেন, এ কি, তুই কাকে বিয়ে করে এনেছিস? এত মেয়ে থাকতে তোর এই মেয়েকে পছন্দ হলো, আর তুই এভাবে কাউকে না বলে এই কাজ করতে পারলি?
আমাকে ক্ষমা করে দাও মা। আমি তোমাদের সবাইকে না জানিয়েই বিয়েটা করেছি, কিন্তু আমার কাছে আর কোনো উপায় ছিল না। তাছাড়া পূজাকে দেখে তোমরা কেউ পছন্দই করতে না, কিন্তু বিশ্বাস করো ও খুব ভালো মেয়ে। এরপর মানিক এবং নমিতা জোনাকি দেবীকে অনেক বোঝায়। তখন জোনাকি দেবীর আর কিছু বলার ছিল না। প্রথম তিনি পূজাকে খুব একটা পছন্দ করতেন না, কিন্তু পূজা তার ব্যবহার এবং কাজের মাধ্যমে সবার মন জয় করে নেয়। ধীরে ধীরে জোনাকি দেবীও সবকিছু ভুলে পূজাকে আপন করে নেন। এভাবেই দিন কাটতে থাকে এবং পূজা গর্ভবতী হয়। দেখতে দেখতে বেশ কয়েক মাস কেটে যায়। একদিন সকালে জোনাকি দেবী তার পরিবারের সবাইকে ডেকে বলেন, তোমাদের সঙ্গে আমার একটা কথা আছে। তোমরা তো জানো অশেষের বিয়েটা কি পরিস্থিতিতে হয়েছিল। তখন আমরা কেউই এই বিয়েতে অংশগ্রহণ করতে পারিনি। তবে আমি আমার ছেলের সন্তান আসার খুশিতে বাড়িতে অনেক ধুমধাম করে একটা অনুষ্ঠান করতে চাই। বাড়িতে অনেকদিন পর একটা বড় অনুষ্ঠান হবে, এটা তো অনেক বড় খুশির খবর মা। তুমি যখন চাও অনুষ্ঠান করতে, তাহলে আমরা সবাই তোমার সঙ্গে একমত। আমার ভাইপো ভাইজি এই পৃথিবীতে আসছে, আমি আজকেই একটা বড় লজ ভাড়া করব। না না, লজ ভাড়া করার কোনো দরকার নেই। আমাদের এত বাড়ি আছে, অনুষ্ঠান এখানেই হবে। তোমরা তোমাদের বন্ধু বান্ধব যাদেরকে নেমন্তন্ন করার করে দাও, বাকিটা আমি সামলে নেব। কয়েকদিন পর জোনাকি দেবীর বাড়িতে বড় অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে সবাই আসে এবং পূজাকে আশীর্বাদ করে। বাড়ির সবাই মিলে এক জায়গায় দাঁড়িয়ে হাসি মজা করছিল। এরই মাঝে জোনাকি দেবীর ননদ পল্লবী দেবী তাকে আড়ালে ডেকে এনে বলেন, বৌদি, তোমার ছোট বৌমা তো দেখতে শুনতে খুব একটা ভালো নয়। তাছাড়া সব থেকে চোখে লাগার বিষয় হলো তোমরা সবাই কত ফর্সা, তার মাঝে তোমার ছোট বৌমা এত কালো। ওকে তো তোমাদের পরিবারের সঙ্গে একটুও মানাচ্ছে না। ওসব কথা বাদ দে পল্লবী, বৌমা আমার খুবই ভালো মেয়ে। রূপে লক্ষ্মী না হলেও গুণে সরস্বতী। তা তুমি যাই বলো বৌদি, তোমার নাতি নাতনি যদি কালো হয় তখন কিন্তু তাদের বিয়ে দিতে অনেক সমস্যা হবে তোমাদের। আর সবাই কি বলবে সেটার কথা একবার ভেবেছো? মুখে যতই সবাই ভালো বলুক না কেন, আড়ালে কিন্তু সবাই এটাকে নিয়ে কথা বলা বলি করছে। পল্লবী দেবীর কথা শুনে জোনাকি দেবীর মন খারাপ হয়ে যায় এবং তিনি বলেন, এখন আর কি করব পল্লবী, আমার ছোট ছেলে নিজের পছন্দ করেই ওই মেয়েকে বিয়ে করে এনেছে। আমার হাতে তো আর কিছু নেই। কিছু নেই বলছো কেন বৌদি? এখনো অনেক কিছু করার আছে। তুমি কাল আমাদের বাড়িতে এসো, আমি তোমাকে নিয়ে এক তান্ত্রিক বাবার কাছে যাব। উনি অনেক বড় সিদ্ধ পুরুষ, তোমার সব সমস্যার সমাধান হয়ে যাবে। অনুষ্ঠান মিটে যাওয়ার পর যে যার ঘরে শুতে চলে যায়, কিন্তু জোনাকি দেবী সারা রাত ঘুমাতে পারেন না এবং সকাল হওয়ার অপেক্ষা করতে থাকেন। সকাল হলেই তিনি বাড়ির কাউকে কিছু না জানিয়ে চুপি চুপি বাড়ি থেকে বেরিয়ে যান এবং পল্লবী দেবীর বাড়িতে গিয়ে উপস্থিত হন এবং বলেন, পল্লবী, ও পল্লবী, এখনো ঘুমাচ্ছিস? তাড়াতাড়ি ওঠ, আমাকে কোথায় নিয়ে যাবি বলেছিলিস না? আরে বৌদি, তুমি চলে এসেছো? একটু দাঁড়াও, আমি তৈরি হয়ে নিই। আচ্ছা পল্লবী, এসব টান্ত্রিকে কিন্তু আমার খুব একটা বিশ্বাস নেই। শুনেছি অনেক টাকা পয়সা নিয়ে মানুষজনকে ঠকিয়ে বেড়ায়। বৌদি, ওসব নিয়ে তুমি চিন্তা করো না। আমার পাশের বাড়ির মিতা কাকিমা, উনি বলেছেন তার গ্রামের এক গরিব পরিবারের মা তার মেয়ের জন্য তান্ত্রিক বাবার কাছ থেকে ওষুধ এনে খাইয়েছিল। তার নাকি দুধের মতো সাদা ছেলে হয়েছে। এই তান্ত্রিক বাবা কতদিন হলো এই শহরে এসেছেন? গত সপ্তাহতেই এসেছেন। শুনেছি নাকি বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে উনি ওনার ওষুধ দিয়ে মানুষের উপকার করছেন। তুমি দেখো, বাবাজির আশীর্বাদে তোমার নাতি নাতনি ফর্সা হবে। এরপর পল্লবী দেবী এবং জোনাকি দেবী সেই তান্ত্রিক বাবার কাছে যায়। বাবা এক গাছের তলায় বসেছিলেন। তারা গিয়ে তাকে প্রণাম করে এবং পল্লবী দেবী বলেন, বাবাজি, এই হলো আমার বৌদি। বৌদি খুব দুশ্চিন্তায় আছে, তার জন্যই আমরা আপনার কাছে এসেছি। আপনি কিছু একটা সমাধান করে দিন বাবা। বুঝতে পেরেছি, তোর বাড়িতে নতুন অতিথি আসছে আর সেই জন্যই তুই এত দুশ্চিন্তায় আছিস। সে আবার তার মায়ের মতো কালো হয়ে জন্মাবে না তো, এই ভাবনায় ভাবছিস, তাই না? আপনি একেবারে ঠিক বলেছেন বাবা। তা আপনি কি করে বুঝতে পারলেন? আমি সব জানি। তোর এই সমস্যার সমাধান আমার কাছেই আছে। এই যে এই শিশির ওষুধটা তোর বউকে দুধের সঙ্গে গুলে খাইয়ে দিস, দেখবি আর কোনো চিন্তা থাকবে না। আর হ্যাঁ, প্রণামী স্বরূপ 10,001 টাকা আমার এই ঝোলায় রেখে দিয়ে যা। বাচ্চা হওয়ার পর যা খুশি হয়ে দিবি তাই নেব। বাবার কথা শুনে জোনাকি দেবী খুবই খুশি হয়ে যান এবং 10,001 টাকা তার ঝোলাই দিয়ে সেখান থেকে চলে আসেন। বাড়ি ফিরে এসে তিনি এক গ্লাসের দুধে সেই বাবার দেওয়া ওষুধ মিশিয়ে তার ছোট বৌমা পূজার ঘরে আসেন। সেই সময় পূজা এবং অশেষ কথা বলছিল। জোনাকি দেবী তার ছোট বৌমাকে বলেন,
বৌমা, আজকাল দেখছি তুমি তোমার স্বাস্থ্যের দিকে একটুও খেয়াল রাখছো না। এই নাও, আমি তোমার জন্য গরম দুধ এনেছি, এটা চটপট করে খেয়ে নাও তো। বাহ মা, এখন তো দেখছি বৌমাই তোমার নিজের হয়ে গিয়েছে। ছেলে যে এইদিকে দিনকে দিন রোগা হয়ে যাচ্ছে, তার জন্য তোমার কোনো চিন্তাই নেই। দেখলেন তো মা, আপনার ছেলে আমার উপরে হিংসা করছে। ছোট থেকে ও একটু হিংসুটে স্বভাবের বৌমা, তুমি ওর কথা বাদ দাও, চটপট করে দুধটা খেয়ে নাও তো দেখি। এরপর পূজা তার শাশুড়ি মায়ের দেওয়া দুধের গ্লাসটি মুখে তুলে নেয় এবং কিছুক্ষণের মধ্যেই সমস্ত দুধ খেয়ে ফেলে। দুধ খাওয়ার সঙ্গে সঙ্গেই তার পেট ব্যথা শুরু হয় এবং সে কাঁদতে কাঁদতে বলে, আহ মা গো, আমার খুব কষ্ট হচ্ছে। কি হলো পূজা, তোমার কি কোনো কষ্ট হচ্ছে? আমায় বলো। আমার খুব পেট ব্যথা করছে গো, আমি আর সহ্য করতে পারছি না। ও মা গো। সে কি, তুমি ওকে এক পাশে তাড়াতাড়ি ধরো, ওকে এক্ষুনি হসপিটালে নিয়ে যেতে হবে। এরপর অশেষ এবং জোনাকি দেবী ধরাধরি করে একটি গাড়িতে করে পূজাকে হাসপাতালে নিয়ে আসেন। কিছুক্ষণ পর বাড়ির বাকি সদস্যরাও হাসপাতালে এসে উপস্থিত হয়। হাসপাতালে চিকিৎসা হওয়ার পর ডাক্তারবাবু অপারেশন থিয়েটার থেকে বেরিয়ে এসে তাদের কাছে আসেন এবং বলেন, পেশেন্টের হাজবেন্ড কে? তার সঙ্গে আমার একটু কথা আছে। ডাক্তারবাবু, আমি ওনার হাজবেন্ড। আমার স্ত্রী আর বাচ্চা সুস্থ আছে তো? আমরা খুবই দুঃখিত, আমরা আপনার বাচ্চাকে বাঁচাতে পারলাম না। পেশেন্টের অপারেশন তো আমরা করে দিয়েছি, কিন্তু উনি সুস্থ হতে বেশ কিছুদিন সময় লাগবে। কিন্তু ডাক্তারবাবু, এইসব হলো কি করে? তো বেশ সুস্থ ছিল। মায়ের দেওয়া দুধ খাওয়ার পর হঠাৎ করে এই ব্যথা চালু হলো, আর তারপরে এই সব ঘটে যায়। আইসি, এবার পুরো ব্যাপারটা আমার কাছে ক্লিয়ার হলো। ওই দুধে পাকা পেঁপের দানা ছিল, যাতে করেই ওনার এই অবস্থা হয়েছে। আপনাদের অনেক সচেতন হওয়ার দরকার ছিল। কি মনে করে আপনারা পেশেন্টকে এইসব খাওয়াচ্ছেন? ডাক্তারবাবুর কথা শুনে প্রত্যেকেই অবাক হয়ে যায়, কিন্তু কেউ তখন আর কিছুই বলে না। এক সপ্তাহ পর অশেষ পূজাকে হসপিটাল থেকে বাড়ি নিয়ে আসে এবং সবার সামনে পূজাকে বলে, পূজা, আমি আমার অফিসের সামনে একটা ফ্ল্যাট দেখে এসেছি। তোমার জামা কাপড় এবং অন্যান্য যে সমস্ত জিনিসপত্র আছে সব গুছিয়ে নাও, আজকে আমরা এই বাড়ি ছেড়ে চলে যাব। অশেষের কথা শুনে বাড়ির অন্যান্য সদস্যরা চমকে যায়। নমিতা তাকে বাধা দিতে গিয়ে বলে, এ কি বলছো তুমি ঠাকুরপো? তুমি এই বাড়ি থেকে চলে যাচ্ছ, কিন্তু এতে আমাদের দোষ কোথায় বলো? বৌদি, তোমাদের কোনো দোষ নেই। আমি আমার স্ত্রীকে এমন পরিবেশে রাখতে চাই না যেখানে আমার সন্তানের জীবন চলে যাবে। এরপর জোনাকি দেবী আর নিজেকে সামলে রাখতে পারেন না। তিনি কাঁদতে কাঁদতে অশেষ এবং পূজার সামনে এসে বলেন, আমাকে তোরা ক্ষমা করে দে বাবা, আমি পল্লবীর কথা শুনে লোভে পড়ে গিয়েছিলাম। ও বলল ওই বাবাজির ওষুধ খেয়ে নাকি অনেকের ফর্সা বাচ্চা হয়েছে, তাই আমি সেখানে গিয়ে ওই ওষুধ এনে বৌমাকে খাইয়েছি। এখন আমি বুঝতে পারছি আমি তোদের কত বড় ক্ষতি করে ফেলেছি, কিন্তু বিশ্বাস কর, আমি জানতাম না ওই ঠক বাবার ওষুধ খেয়ে আমাদের এত বড় ক্ষতি হয়ে যাবে। এভাবেই জোনাকি দেবী অনেক কান্নাকাটি করেন এবং বারবার পূজা ও অশেষের কাছে ক্ষমা চান। জোনাকি দেবীকে নিজের ভুল স্বীকার করতে দেখে পূজার মন গলে যায় এবং সে তার শাশুড়ি মাকে ক্ষমা করে দেয়। এই ঘটনার প্রায় 2 বছর পর পূজার কোলে একটি সন্তান আসে। সেই সন্তান পূজার মতোই শ্যামলা বর্ণের ছিল, কিন্তু বাড়ির সবাই, বিশেষ করে জোনাকি দেবী, তাকে বাড়ির অন্যান্য বাচ্চাদের মতোই সমান যত্ন এবং আদরেই বড় করে তোলেন।